আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের চতুর্থ চ্যাপ্টারের উপরে ক্লাস করব। এর আগে তোমরা যারা রসায়নের উপরে ক্লাস চেয়েছিলা, যে অধ্যায় এবং যে টপিকের উপরে ক্লাস চেয়েছিলা, আমি দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের উপরে ক্লাস করব। আর আমার ক্লাসগুলো মেইনলি বোর্ডে আসা প্রশ্নের উপর ভিত্তি করে হয়ে থাকে। মানে যে টপিকগুলো থেকে আমাদের বোর্ড সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন করে, আমি সেই টপিকগুলোর উপর ফোকাস করে ক্লাস নেওয়ার চেষ্টা করি। আজকে চতুর্থ অধ্যায়ের পার্ট 4 থেকে ক্লাস শুরু করব। কারণ আমাদের বোর্ডের যে সৃজনশীলগুলো যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে পার্ট 4 থেকে মানে শুরু করে অন্যান্য যে পার্টগুলো আছে এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন বোর্ডে এসে গেছে। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে দেখো পার্ট 4 থেকে যে প্রশ্নটা এবার আমাদের জন্য সবচেয়ে বেশি কমন, এটা ইলেকট্রন বিন্যাসকে কেন পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। এখন আমরা এইটার উপরে আলোচনা করব। তাহলে খেয়াল করো, প্রশ্নটা ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় কেন, বা ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি কেন। এই প্রশ্নটা আমাদের সিকিউ এবং শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো। তাহলে প্রথম আমি আলোচনা করে নিই যে ইলেকট্রন বিন্যাসকে কেন পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমেই জানা যায় যে মৌলটা কত নম্বর গ্রুপে অবস্থিত, কত নম্বর পর্যায়ে অবস্থিত, মৌলটা ধাতু নাকি অধাতু, মৌলটা ইলেকট্রন গ্রহণ করবে নাকি বর্জন করবে। এই সব কিছু আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে নির্ণয় করতে পারি। এর জন্য মেইনলি ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয়। তাহলে চলো প্রথমে আমি লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হয় কারণ ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানা যায় মৌলটি কত নম্বর গ্রুপে কত নম্বর পর্যায়ে অবস্থিত, মৌলটি ধাতু নাকি অধাতু, মৌলটি ইলেকট্রন গ্রহণ করবে কিনা বর্জন করবে। এই সবকিছু মৌলের ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জানা যায়। তাহলে দেখো, উদাহরণ হিসেবে আমরা দুটো মৌল নিচ্ছি, একটা সোডিয়াম আর একটা কি ক্লোরিন। তাদের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। তাহলে দেখো, সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 এবং 3p5। তাহলে এবার খেয়াল করো, সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়াম গ্রুপ 1 এবং পর্যায় 3 অবস্থিত। কিভাবে? আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করে যদি ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে প্রবেশ করে, মানে সর্বশেষ ইলেকট্রন যদি s অরবিটালে থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখো তো, s অরবিটাল মানে সর্বশেষ ইলেকট্রন s অরবিটালে আছে, তাহলে s অরবিটালে ইলেকট্রন আছে কয়টি? একটি, সেহেতু সে কত নম্বর গ্রুপে? 1 নম্বর গ্রুপে অবস্থিত। তারপরে দেখো, সোডিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত। কিভাবে? আমরা জানি ইলেকট্রন বিন্যাস করার পর যদি দেখি সর্বশেষ কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথই তাদের পর্যায়। ঠিক আছে, তাহলে সোডিয়ামের দেখো সর্বশেষ কক্ষপথ 3s, তার জন্য সোডিয়াম 3 নম্বর পর্যায়ে অবস্থিত। অপরদিকে দেখো, ক্লোরিন গ্রুপ 17তে অবস্থিত এবং পর্যায় 3-এ অবস্থিত। কেমনে? তাহলে দেখো, আমরা যদি খেয়াল করি, আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রন যদি অর্থাৎ p অরবিটালে থাকে, তাহলে p এবং s অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করে তার সাথে 10 যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, যেহেতু p তে প্রবেশ করছে সেহেতু p এবং s অরবিটালের ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে 5 এবং 2 তার মানে 7, তার সাথে 10 যোগ করলে কত হবে? 17। ঠিক আছে, এবার দেখো, ক্লোরিন পর্যায় 3-এ অবস্থিত। কিভাবে? আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথই তাদের পর্যায় সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কিন্তু 3, অর্থাৎ 3s 3p অর্থাৎ 3। তাহলে এটা আমাদের প্রথম কক্ষপথ, দ্বিতীয়, তৃতীয়। ঠিক আছে, এবং সোডিয়াম ধাতু। কেন ধাতু? আমরা জানি প্রত্যেকটা মৌল নিষ্ক্রিয় গ্যাস, মানে গ্রুপ 18 নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করতে হয়, মানে অর্জন করতে চায়। আর নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো যদি তারা অর্জন করতে হয়, তাহলে তাদের অষ্টকপূর্ণ হতে হবে। আমরা যদি সোডিয়ামের দিকে খেয়াল করি, তাহলে দেখো যে তার প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 8টি, এবং লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 1টি। অর্থাৎ সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাহলে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, মানে 8টা ইলেকট্রন হবে। এর কারণ মানে 8টা ইলেকট্রন হলে সে কি হতে পারবে? নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল কাঠামো অর্জন করতে পারবে। এর জন্য সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। আর আমরা জানি যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলা হয়।
ঠিক আছে, এর জন্য সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। অপর দিকে দেখো ক্লোরিন, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে, তার দ্বিতীয় কক্ষপথে 8টি আছে এবং তৃতীয় কক্ষপথে আছে 7টি। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে সে অষ্টক পূর্ণ হতে পারবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের মতো সেও স্থিতিশীল কাঠামো অর্জন করতে পারবে। এর জন্য ক্লোরিনও কি করবে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে। আর আমরা জানি যে মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলা হয়। এর জন্য হচ্ছে সোডিয়াম ধাতু, কারণ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। আমি কিন্তু এখানে বললাম যে কেন তারা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে। তারা প্রত্যেককেই নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল বা শক্তিশালী কাঠামো অর্জন করতে চায়। ঠিক আছে, এই যে ইলেকট্রন আদান প্রদান, মানে তাদের ইলেকট্রন আদান প্রদান বা ইলেকট্রন শেয়ার, এই সব কিছুর মূলেই হচ্ছে তাদের স্থিতিশীল কাঠামো এবং নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা মানে অর্জন করা। ঠিক আছে, আর আমরা যে যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলা হয়, আর যে মৌলগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলা হয়। তাহলে এই সব কিছু যেহেতু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানা যায় বা বের করা যায়, এর জন্যই ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূলভিত্তি বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের পার্ট 4 এর উপরে ক্লাস। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।